রাজ্যে নির্বাচনী প্রচারে দেশের প্রধানমন্ত্রী। বিজেপি সংকল্পপত্র ঘোষণার আগেই প্রধানমন্ত্রী শোনালেন 6 গ্যারান্টি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব হওয়ার গ্যারান্টি কতটা? আমাদের অভিজ্ঞতা কি বলছে? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। হলদিয়া, আসানসোল, সিউড়ি রাজ্যের এই 3টি বিধানসভা কেন্দ্রে আজকে নির্বাচনী প্রচার করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মাতা কি। বিজেপির সংকল্পপত্র ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুনিয়েছেন 6টি গ্যারান্টির কথা। এই 6টি গ্যারান্টি ঠিক কি কি? আমি এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন প্রতিশ্রুতি পত্র ঘোষণা করা হয়েছিল, দিদির 10 গ্যারান্টির কথা বলা হয়েছিল, সেই 10 গ্যারান্টি, সেই প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক কতটা তা নিয়ে ভিডিও করেছিলাম। সেই ভিডিওর লিংক রইল ডেসক্রিপশনে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে 6টি গ্যারান্টির কথা শুনিয়েছেন, সেই গ্যারান্টির হাল হাকিকত, তার হিসাব, তার অভিজ্ঞতার সঙ্গে কতটা মিলছে, সেই নিয়ে আমার আজকের প্রতিবেদন। প্রধানমন্ত্রী যে 6টি গ্যারান্টির কথা বলেছেন, সেই 6টি গ্যারান্টি হলো: ভয় নয়, ভরসা। সরকার জনতার প্রতিটি প্রশ্নের জবাব দেবে। প্রতিটি কেলেঙ্কারি বা দুর্নীতির তদন্ত হবে। দুর্নীতিবাজদের জায়গা জেলে। শরণার্থীদের অধিকার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 7ম বেতন কমিশন কার্যকর করা হবে। মূলত এই 6টি গ্যারান্টির কথাই বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই ঘোষণা করেছেন। এবার যদি এই 6টি গ্যারান্টির দিকে আমরা তাকাই, তাহলে এক এক করে বলি তার সঙ্গে আমাদের অভিজ্ঞতার কতটা মিল, কতটা অমিল। প্রথমেই ভয় নয়, ভরসা। ভয় নয় অর্থাৎ প্রশাসনকে ভয় নয়, প্রশাসনকে ভরসার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা একবার বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে যদি তাকাই, তাহলে উত্তরপ্রদেশে আমরা দেখতে পাবো বুলডোজার ভরসার কথা। বুলডোজার ভরসা কি? সেখানে যদি কেউ সে রাজ্যে অর্থাৎ যোগী রাজ্যে যদি কেউ অনিয়ম করেন, আইন শৃঙ্খলা না মানেন, আইন যদি লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে বুলডোজার নীতি আমরা দেখেছি। যোগী রাজ্যে সেখানে অনেক লোকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশের পরেও এমন ঘটনা ঘটেছে, জানিয়ে এলাহাবাদ হাইকোর্টও সে নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে ভয় আর ভরসার জায়গা কতটা, বুলডোজার ভরসা আমাদের রাজ্যে আসবে কিনা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। দ্বিতীয়ত, সরকার জনতার প্রতিটি প্রশ্নের জবাব দেবেন। খুব ভালো কথা। আমাদের অভিজ্ঞতা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অব্দি দেশে প্রায় তিনি 2014 থেকে 2026 এই 12 বছর তিনি ক্ষমতায় রয়েছেন এবং এই 12 বছরে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন বলে অন্তত মনে পড়ছে না। দ্বিতীয়ত, সরকারকে প্রশ্ন করা হয়েছিল পিএম কেয়ার ফান্ড নিয়ে, কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পিএম কেয়ার ফান্ড নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ফলে সরকার জনতার প্রতিটি প্রশ্নের জবাব দেয় কিনা তা নিয়ে প্রশ্ন রইল। মন কি বাতে তিনি নিজের পছন্দের বিষয় নিয়ে অবশ্যই তিনি বক্তব্য রাখেন, কিন্তু ডাবল ইঞ্জিনে মণিপুরে যখন হিংসা হয় তা নিয়ে মন কি বাতে কোনো বক্তব্য থাকে না। ঘটনার বেশ কয়েক মাস পরে সংসদে তার ভাষণে মণিপুর জায়গা পায় 3.5 মিনিটের আশেপাশে। এরপর বলেছেন প্রতিটি কেলেঙ্কারি বা দুর্নীতির তদন্ত হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব হবে। হ্যাঁ, হয়েছে। সারদা, নারদ, শিক্ষক নিয়োগ, রেশন, কয়লা, বালি এই সংক্রান্ত যে সমস্ত দুর্নীতির যে অভিযোগ ছিল, সেই সমস্ত বিষয়ে দুর্নীতি নিয়ে তদন্ত হয়েছে। বেশ কিছু অভিযুক্ত হয়েছে, সেই সমস্ত অভিযুক্তরা তারা ধরা পড়েছে, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগেই জামিনে মুক্ত হয়ে গিয়েছে। এই সমস্ত যে দুর্নীতি, সেই দুর্নীতির যারা প্রধান রাঘব বোয়ালরা ছিলেন, তারা জামিনে মুক্ত হয়ে গিয়েছেন। ফলে দুর্নীতির তদন্ত এবং সবকা হিসাব কতটা হবে, এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। বলা হয়েছে দুর্নীতিবাজদের জায়গা জেলে। ঠিক, অভিযুক্ত হয়ে জেল খেটেছে, তারপর জামিন পেয়েছেন সকলে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, তাপস রায় তাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তলব করেছিল। তারপর বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের আর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন দিন আমরা দেখতে পাইনি। এর আগেও আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি এনসিপি নেতা অজিত পাওয়ারকে তিনি বলেছিলেন দুর্নীতির দায়ে তাকে জেলের ঘানি টাঙাবেন, এবং তিনি বলেছিলেন চাক্কি পিসিং শোলের ডায়লগ থেকে খানিকটা সেখান থেকে কটাক্ষটা করেছিলেন। কিন্তু এরপর সেই অজিত পাওয়ারকে আমরা দেখেছি মহারাষ্ট্রের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে। যখনই ভারতীয় জনতা পার্টির সঙ্গে এনসিপি অজিত পাওয়ারের জোট হয়ে গেল, তারপরেই ভারতীয় জনতা পার্টি তার যে সমস্ত দুর্নীতি ছিল সমস্ত ভুলে গেল। দুই বরিষ্ঠ নেতাকে দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ার, তাদের দুজনকে আমরা হাত মেলাতে দেখলাম, পাশাপাশি বসে আড্ডা মারতে দেখলাম তারা। এবং সেই দেবেন্দ্র ফডনবিসের সরকারের উপমুখ্যমন্ত্রী, এমনকি দুর্নীতিগ্রস্ত বলে যাকে দেবেন্দ্র ফডনবিস দাগিয়ে দিয়েছিলেন, তাকে অর্থমন্ত্রকও দেওয়া হয়েছিল। আসলে ওয়াশিং মেশিন দুদিকেই আছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তাপস রায়কে, ঠিক একই রকম ভাবে যে রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগ এনেছিলেন, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ভালো ছেলে হয়ে তাকে ডেবরায় দলের প্রার্থী করা হয়। ফলে তৃণমূল বা বিজেপি উভয়ই ভুলে যায় তারা যখন অন্য দলে থাকা ব্যক্তি সম্পর্কে অভিযোগ করেন, নিজের দলে আসলেই সেই অভিযোগ ভুলে যায়। এরপর যেটা বলা হয়েছে শরণার্থীদের অধিকার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, খুব ভালো এই প্রতিশ্রুতি, অবশ্যই স্বাগত জানানোর মতো প্রতিশ্রুতি। তবে অভিজ্ঞতা যেটা সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি এসআইআর পর্বে বেশ কিছু বসিরহাটের অন্তত হেলেঞ্চার বেশ কিছু জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাদের শরণার্থী হিসেবে তারা যে সিএএ ফর্ম ফিল আপ করেছিলেন, বা তারা অনেক ক্ষেত্রে এই এসআইআর পর্বে তাদের নাম কাটা যাওয়ার পর তারা যখন ফের অ্যাপিল করেছিলেন, কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের নাম ভোটার লিস্টে ওঠেনি। সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে, খুব ভালো উদ্যোগ। যদিও সরকারি চাকরি খুব কম লোকই করেন, তবুও সীমিত হলেও কিছু মানুষের উপকার তো হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তে ঋণের পরিমাণ প্রায় 8.15 লক্ষ কোটি টাকা ছুঁতে যাচ্ছে। সেই রাজ্যে কিভাবে এই ভাড়ারের যে অবস্থা, তাতে সপ্তম পে কমিশন কিভাবে কার্যকর হবে, বলবৎ হবে, সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী ভেবেছেন, না হলে তিনি এমন প্রতিশ্রুতি দেবেনই বা কেন। আমরা আশা করব যদি এই সপ্তম পে কমিশন লাগু হয় তাহলে অবশ্যই বেশ কিছু মানুষের লাভ হবে। 6টি গ্যারান্টি নিয়ে জানালাম। সংকল্পপত্র ঘোষণার আগে এই 6টি গ্যারান্টি অবশ্যই গুরুত্বপূর্ণ। রাজ্যের মানুষ তারা নিশ্চয়ই এই 6টি গ্যারান্টির, আমার যে অভিজ্ঞতা আমি বললাম সে তার সঙ্গে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। বিবেচনা করবেন, বিবেচনা করে আপনারা ভোট দেবেন। আমার প্রতিবেদন কেমন লাগলো তা আপনারা জানান। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং আমার প্রতিবেদন অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি ভালো ভিউজ হচ্ছে, কিন্তু আপনারা সম্ভবত সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিও আসলেই তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, নমস্কার।